এতদিন শুনেছিলাম যে রেজিম চেঞ্জের জন্য আমেরিকা $29 মিলিয়ন খরচ করেছিল, কিন্তু 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান যার মধ্য দিয়ে রেজিম চেঞ্জ করা হলো, তার পুরো বাজেট কি ওই $29 মিলিয়ন ছিল, নাকি এর বাইরেও অনেক টাকা খরচ করা হয়েছে? আজকে সেই বিষয়ে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে ডোনাল্ড ট্রাম্প মিরপুর চিড়িয়াখানার ভিআইপি মহিষ, তার আপডেট তো থাকছেই। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আজ ঐতিহাসিক 7ই জুন 1966 সালের এই দিনে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেছিলেন। এই 6 দফা ঘোষণার মধ্য দিয়েই আসলে বাংলাদেশের 71 সালে যে স্বাধীনতাটা আমরা অর্জন করেছিলাম তার বীজ রোপিত হয়েছিল বলা যায়। এই 6 দফার পথ ধরে, এটাকে যে কারণে বলা হয় স্বাধীনতার সনদ বা মুক্তির সনদ, এই 6 দফার পথ ধরেই ইতিহাসের ধারাবাহিকতায় 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সব মিলিয়ে আমরা 1971 সালে রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ পেয়েছিলাম। আজকে এই ঐতিহাসিক দিনটির কথা আপনাদের সামনে স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে একটি স্বাধীনতা, একটি ভূখণ্ড উপহার দিয়ে গিয়েছিলেন। যাই হোক, যেটা নিয়ে শুরু করছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে গত 2 সপ্তাহ আগে আমি এই রূপান্তরের সত্যে আমেরিকার যে 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ঢাকায় যে অনুষ্ঠানটি হয়েছিল, যে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী বিএনপির নেতা আমির খসরু চৌধুরী, সেই অনুষ্ঠানে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাথে দেখা হয়েছিল। তারেক রহমান সেখানে প্রোটোকল ছাড়া এমনি গিয়েছিলেন এবং সেখানে ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি মিটিং হয়েছিল। এবং আপনাদের আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস যখন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে ছিলেন, তিনি সরকারি বেশ কিছু অর্থ, বেশ বড় অঙ্কের অর্থ তিনি গ্রামীণ ব্যাংক এবং নানান প্রতিষ্ঠানের নামে ডোনেট করে গিয়েছিলেন, যে সরকারি তহবিল থেকে এই টাকাগুলো গ্রামীণ ওইসব প্রতিষ্ঠানে যাবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে ডক্টর ইউনূস ওই টাকাগুলো গ্রামীণের ফান্ডে ট্রান্সফার করে যেতে পারেননি। সেহেতু তারেক রহমানের কাছে এই মে মাসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস সেই টাকাগুলো যাতে দ্রুত গ্রামীণের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সেই জন্য অনুরোধ করেছিলেন। কারণ 30শে জুনের পরে যদি টাকা আনস্পেন্ড থাকে, খরচ না করা হয়, তাহলে সেটা সরকারের কাছে ফিরে যায়। এখন ডক্টর ইউনূস কেন এত টাকা গ্রামীণের প্রতিষ্ঠানে, নিজের তো অনেক টাকা নিয়েছে, নিজের কর মওকুফ করেছে, সেটা আপনারা জানেন, কিন্তু কিসের টাকা গ্রামীণের ফান্ডে তিনি সরকারের টাকা নিতে চেয়েছিলেন, কেন নিতে চেয়েছিলেন, সেটি আমরা আজকে জানতে পেরেছি এবং খুবই চমকপ্রদ একটা তথ্য। সেটা হলো যে ওই যে $29 মিলিয়ন কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা রেজিম চেঞ্জের জন্য খরচ করেছে, এটা আসলে একটা সামান্য অংশ। আমেরিকা $29 মিলিয়ন দিয়ে দীর্ঘদিন ধরে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি এসব বিষয়ে ট্রেনিং করা, সেমিনার করা, আবার এই ইনফ্লুয়েন্সারদের ফান্ডিং করা, এভাবে $29 মিলিয়ন আমেরিকা খরচ করেছে। কিন্তু রেজিম চেঞ্জে আরো অনেক বেশি টাকা খরচ হয়েছে এবং এটি কেবলমাত্র 2024-এর জুলাই আগস্টের ঘটনা নয়, এটা অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করছে। একের পর এক লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে। এই টোটাল রেজিম চেঞ্জে যত খরচ হয়েছে তার 72% টাকা ডক্টর ইউনূস তার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দিয়েছে। বিশেষ করে এই যে লবিজ, বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে ফোন করে তাদের কনভিন্স করা, তো প্রচুর লবিস্ট ফার্ম তিনি নিয়োগ করেছেন এবং 72% টাকা ডক্টর ইউনূস খরচ করেছেন। আর একজন উপদেষ্টা
72% খরচ করেছেন, 74% টাকা এই ইউনূস এবং তার এক উপদেষ্টা দিয়েছেন। ডক্টর ইউনূস এই টাকা দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে যখন দায়িত্ব দেওয়া হলো চিফ অ্যাডভাইজারে, তখন তাকে বলা হয়েছিল কম পক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, অর্থাৎ 2029 পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, এর বেশিও থাকতে পারেন। এবং যে কারণে একটা ক্যাম্পেইন কিন্তু চলতো যে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 10 বছর থাকেন, এবং নিজেও নির্লজ্জের মতো এটা বারবার বলেছেন। কিন্তু যেহেতু তিনি থাকতে পারেনি, 5 বছর থাকতে পারেনি, মাত্র 1.5 বছরের মাথায় চলে গেছে, তাই তার যে বিনিয়োগটা ছিল সেটা তার মোটামুটি লস হয়ে গেছে। এবং এই টাকাগুলো তো আসে গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এই ইউনুস সেন্টার, গ্রামীণ ফ্রান্স, গ্রামীণ আমেরিকা, এসব নানান জায়গার থেকে টাকাগুলো তিনি নিয়েছিলেন যে 5 বছর ক্ষমতায় থেকে তিনি পোষায় দিবেন, কিন্তু টাকাটা তিনি পুষিয়ে দিয়ে যেতে পারেননি। এই জন্য তিনি এই গ্রামীণের আভ্যন্তরীণ একটা চাপের মধ্যেও নিজে পড়েছেন। তাছাড়াও এই বিনিয়োগ তো তার লস, তিনি তো লস বলে কিছু বোঝেন না, যেখানে লাভ সেখানেই ডক্টর ইউনূস। তাই ডক্টর ইউনূস তারেক রহমানকে বলেছেন এই টাকাগুলো যেন জুনের আগে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে ডক্টর ইউনূসের আরও ডেভেলপমেন্ট হলো, বিশেষ করে গ্রামীণ ফ্রান্স, তারা এই মুহূর্তে পাগল হয়ে গেছে। ডক্টর ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচন করিয়ে জিতিয়ে আনতে হবে, এই লক্ষ্যে তারা কিন্তু ব্যাপক লবিং শুরু করে দিয়েছে। এবং তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকার যেমন ডক্টর খলিলকে সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন দিল, তাকে নির্বাচনে জিতবার জন্য সহায়তা করলো, ডক্টর ইউনূস শিবিরে কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভ আছে যে তারেক রহমানের সরকার ডক্টর ইউনূসের জাতিসংঘের মহাসচিব হওয়ার ব্যাপারে এখনো কোনো সিরিয়াসনেস দেখাচ্ছে না। কিন্তু গ্রামীণ ফ্রান্স এবং অন্যান্য গ্রামীণের যে মেকানিজম আছে এবং তার যে আন্তর্জাতিক মিত্র আছে, তাদের ইতিমধ্যেই সে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করছে যে সে জাতিসংঘের মহাসচিব হতে চায়। আপনারা জানেন যে মহাসচিব হওয়া ছাড়াও তার আরও একটি খায়েশ আছে যে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চান, এবং এরকম একটা আশ্বাস তাকে বিএনপির পক্ষ থেকে সেই লন্ডন মিটিংয়ে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যদি আপনি শারীরিকভাবে সক্ষম থাকেন তাহলে বিএনপি আপনাকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করবে। কিন্তু সেটি এখন তারেক রহমান কিংবা বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা এটি নিয়ে আর ভাবছে না। তো গত পরশুদিন বৃহস্পতিবার তিনি ভ্যাটিকান সিটির পোপকে দিয়ে তারেক রহমানকে ফোন করিয়েছিলেন যেন ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয়। তো পোপ ফোন করলে তো ন্যাচারালি তাকে উইথ ডিউ রেসপেক্ট তার ফোন রিসিভ করা হয়। তারেক রহমান তার ফোন রিসিভ করেছেন, কথা বলেছেন, এবং তারেক রহমান বলেছেন তিনি বিষয়টা ভেবে দেখবেন। তো ডক্টর ইউনূসের এই অবস্থা যখন, এর সাথে যেটা বলছিলাম যে আমি এই চিড়িয়াখানার ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট দিই, কারণ আমার অনেক দর্শক এটা চেয়েছেন। তবে একজন দর্শক কালকে মন্তব্য করেছেন যে আপনার অনুষ্ঠান অনেক সিরিয়াস হয়, এখানে একটা মহিষের আপডেট কেন দেন। কিন্তু এটা কিন্তু সাদামাটা কোনো মহিষ না, এটা ইন্টারন্যাশনালি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা অবস্থান করছে। এবং আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল অধিকাংশ মিডিয়ায় কিন্তু তাকে নিয়ে নিউজ করা হয়েছে, এবং এটি এখন ইরান, রাশিয়া এবং এদের বিরোধী যে আমেরিকা, তাদের মধ্যে একটা মানে যুদ্ধের একটা ইস্যু হয়ে গেছে বলা যায়। এটা সশস্ত্র যুদ্ধ নয়, কিন্তু এটা নিয়ে তো যথেষ্ট ট্রল করেছে আমেরিকাকে যথেষ্ট ট্রল করেছে রাশিয়া এবং ইরান। তো সেই জায়গা থেকে আমরা, এবং এই ডোনাল্ড ট্রাম্পের জন্য ব্রেন ক্রিস্টেনসনের স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল, 2 রাত সে ঠিকমতো ঘুমাইতে পারেনি। কেন এই ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো ক্ষতি হয়, সে যদি মারা যায়, তাহলে এটা নিয়ে আবার রাশিয়া ইরান নতুন করে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে একটা পলিটিক্স করবে। সো ইটস নট অ্যান ইজি অর ইটস নট জাস্ট এ ফান। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা যখন বলেছি যে ডোনাল্ড ট্রাম্প অবহেলার শিকার, তখন কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের টনক রয়েছে। তারা এখন বলতেছে যে না, ডোনাল্ড ট্রাম্পকে অযত্ন অবহেলা করা হচ্ছে না, এটা সোশ্যাল মিডিয়ার গুজব। এবং তারা এখন 2টা ফ্যান লাগাইছে, আবার তাকে গোসল করতেছে। আমি একটা ছবি দেখিয়েছিলাম গতকাল যে তার উপর কাক বসেছে, সেটারও তারা একটা ব্যাখ্যা দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই আপডেট আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।